ভালো লাইফ ব্যতীত করার জন্য পয়সা খুবই প্রয়োজন হয়, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটি যে ভালো লাইফ এবং পয়সা কিভাবে উপার্জন করা যায়। ব্যাবিলনের সবথেকে ধনী লোক আর্থিক সফলতার শাশ্বত রহস্য পয়সা কড়ি পরে লেখা সবথেকে প্রিয় বই। এই বইয়ের ভিতরে দেওয়া সিদ্ধান্তের ব্যবহার করে আপনি নিজের ইচ্ছাটিকে পরিপূর্ণ করতে পারবেন এবং নিজের স্বপ্নটিকে সত্যে পরিণত করতে পারবেন। এই বইটির মধ্যে বড়লোক হবার রহস্য বলা হয়েছে। আজ থেকে কয়েক বছর আগে ব্যাবিলনের ভিতরে অর্কত নামে একটি ধনী ব্যক্তি বসবাস করত। টেনশন ফ্রি হয়ে খরচা করা এবং দান করা তার একটি অভ্যাস ছিল। অবাক করা কথা এটি যে তার পয়সা কম হওয়ার জায়গাতে খুব দ্রুত গতিতে বেড়েই যাচ্ছিল। একদিন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন বন্ধু এসেছিল এবং সে বলেছিল যে আরকাত, আমাদের থেকে বেশি তুমি আনন্দই থাকো। তুমি ব্যাবিলনের সবথেকে ধনী লোক হয়ে গেছো। তুমি ভালো কাপড় পরো এবং খুব সুস্বাদু খাবার খাও এবং বিশ্বের ভ্রমণও করো। আর অন্যদিকে আমাদের অবস্থা এইরকম যে আমাদের পরিবারকে পেট ভরে খাবার যদি পেয়ে যায় এবং পরার জন্য কাপড় পেয়ে যায় তাহলে আমাদের খুশির কোনো ঠিকানাই থাকবে না। কিন্তু একসময় এরকম ছিল যখন আমরা সবাই একরকমই ছিলাম। আমাদের একটি টিচার পড়িয়েছে পড়াশুনো এবং খেলার মধ্যে তুমি আমাদের থেকে আগে কোনো সময় ছিলে না এবং আমাদের থেকে বেশি হার্ডওয়ার্কও করনি, কিন্তু তারপরেও তুমি আমাদের থেকে বেশি বড়লোক হয়ে গেছো। আর আজকের সময় আমরা ওই রকম দরিদ্র রয়েছি। তুমি কি আমাদেরকে বলবে যে গরিব থেকে ধনী হবার কথাটি? তখন আরকাত বলল যে কি বলল অর্কাত নিজের ফ্রেন্ডস। আরকাত নিজের ফ্রেন্ড থেকে এমন কি ভিন্ন করেছিল আরকাত যে কিভাবে সে এত বড়লোক হলো আর কিভাবে সে ব্যাবিলনের সব থেকে ধনী লোক হয়ে গেল। আরকাত নিজের ফ্রেন্ডদেরকে ওইরকম কোন মেথডটি বলেছিল যে বড়লোক হবার? জানার জন্য শুনুন এই অডিও বুকটি, রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এই বইয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট কথা এটি যে সেভিং এবং ইনভেস্ট করা। আরকাত এরকমটি বলেছে যে সবথেকে প্রথম নিজেকে পয়সা দেওয়া উচিত। এর মানে এটি যে পয়সার উপার্জন করার কিছু ভাগটি সবসময় সেভিং করা উচিত। এই অভ্যাসটি আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে ধনী করে উঠবে এবং সমস্যার সময় কাজেও আসবে। আরকাত এই কথাটি বলেছিল যে নিজের আমদানির কম থেকে কম 10% সেভিং করা উচিত এবং ওইটিকে কোনো ভালো জায়গায় ইনভেস্ট করা উচিত যেন পয়সা আরও উপার্জন করা যায়। এই বইয়ের দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা এটি যে চক্রবর্তী ব্যাজের ব্যাপারে। কথার পাত্রটি আমরা বুঝি যে যদি আমরা পয়সাটি ইনভেস্টের দ্বারা বেশি করি তাহলে এটি তার জন্য কাজ করতে পারবে, বারে বারে উপার্জন করার। এবং দ্বিতীয় এবং চক্রবর্তী ব্যাজের ফায়দাতে সে তার সম্পত্তি আরও দ্রুত গতিতে বাড়ে। পয়সা লাগানোর আগে কোনো জানকার ব্যক্তির কাছ থেকে ইনফরমেশন নেওয়া উচিত এবং ইনফরমেশন এবং ইনভেস্টের ব্যাপারে জানা উচিত। এই বইটির মধ্যে এটিও বলা হয়েছে যে চিন্তা ভাবনা করে একটু রিস্ক নেওয়াও খুব ইম্পর্টেন্ট। পয়সার ব্যাপারে খুব রিস্ক এবং সবসময় সাবধান থাকা উচিত। কিন্তু আরকাত এই কথাটিও বলেছে যে এরকম সুযোগে এবং জায়গায় রিস্ক নেওয়া উচিত যে জায়গায় ফায়দা পাওয়ার খুব সম্ভাবনা থাকে। এর থেকে আমরা এটি জানতে পেরেছি যে যে কোনো কাজে রিস্ক নেওয়া উচিত, ইনফরমেশন নেওয়া উচিত এবং চিন্তা ভাবনা করে নির্ধারণাটি নেওয়া উচিত। পয়সার প্ল্যানিং ছাড়া ব্যাবিলনের সব থেকে ধনী লোক আমাদেরকে এইটিও বলেছে যে মানুষের চরিত্র এবং অনুশাসন কত প্রয়োজন। ধনী হবা এবং কন্টিনিউ থাকার জন্য খুবই পরিশ্রম এবং দায়িত্বের মতো গুণ থাকা খুবই ইম্পর্টেন্ট। ক্লিসেন এই কথাটি বলেছিল যে পয়সার ব্যাপারে সফল হবার জন্য ভালো অভ্যাস দেওয়া এবং পয়সার প্রতি সঠিক চিন্তা রাখাটিও খুব ইম্পর্টেন্ট। শেষে ব্যাবিলনের সবথেকে ধনী লোক ওইসব লোকেদের জন্য সবথেকে কার্যকরী বই যেটি নিজের আর্থিক অবস্থাটিকে তারা শুধরাতে চায়। এই বইটির কথার মধ্যে এরকম কিছু শিক্ষা লুকিয়ে রয়েছে যেটি কোনো দিন পুরনো হয় না। পয়সা জমা করা, সেভিং করা এবং ইনভেস্ট করার ব্যাপারে এবং বড়লোক হবার ব্যাপারে অনেক জ্ঞান পাওয়া যায়। এই বইটির মধ্যে বলা নিয়মগুলি আপন করে আপনি আর্থিক স্বাধীনতা এবং পয়সা প্রাপ্ত করার রাস্তায় চলতে পারেন। তাহলে বন্ধুরা আসুন এটির একটি একটি চ্যাপ্টার আমরা শেখার চেষ্টা করি। অধ্যায় 1, ওই ব্যক্তি যে ঘুম পড়ার ইচ্ছা রাখত। বনশির একজন গারিবান এবং খুব দুঃখী ছিল। সে নিজের ছোট একটি ঘর এবং নিজের গাড়িটিকে সবসময় দেখছিল। তার বউ বারবার দরজার সামনে এসে দেখত। এটি দেখে বনশির এটি মনে করলো যে ঘরে খাবারের কোনো কিছুই নেই এবং তাকে কাজে যাওয়া উচিত। বনশির এই কথা থেকে খুব চিন্তিত ছিল যে ঠিক এর মধ্যে শেষ করছে আর সবসময় সে গরিবই থাকে। সে এটি চিন্তা করছিল যে তার ফ্রেন্ডকেও সবসময়ের জন্য বিনা বাজাতে বাজাতে তার কাছে এসেছিল,
কবির বাঞ্চিরকে সালাম দিল এবং তার কাছ থেকে দুটি শেখাল চাইল, কিন্তু বাঞ্চির এত চিন্তিত ছিল যে কবিকে সে দেখিয়েছিল না। কবির খুব চিন্তা করেছিল। সে বাঞ্চিরকে কথাটি বলেছিল যে সে একটি স্বপ্ন দেখেছিল যে অনেক সে ধনী হয়ে গেছে এবং তার কাছে অনেক সোনাও রয়েছে। কবির বাঞ্চিরকে এটি বোঝালো যে এটি একটি স্বপ্ন। তারপরে সে এই কথা থেকে দুঃখী মোটেও হওয়া উচিত নয়। বাঞ্চির এবং কবির নিজের ছোটবেলার দিনগুলি সবসময় মনে করছিল। কোথার মধ্যে পয়সার অভাবের ব্যাপারেও সে চর্চা শুরু করে দিল। সে বছরের মধ্যে অনেক পয়সা এবং অনেক সোনা উপার্জন করেছিল, কিন্তু তার কাছে দেখানোর জন্য কোনো কিছুই ছিল না। দুজনই এটি আশা করেছিল যে কোনো দিন পয়সা দেবী তারপরে একটু কৃতজ্ঞ করবে, আর সে এটি এরকমটি হওয়া খুবই কঠিন হবে। আর সে সবসময় চিন্তা করত যে তার পরিবার জন্য খুব ক্ষুধায় না থাকে। বাঞ্চির নিরাশাটিকে দেখে কবিরের মনও অনেক উদাস হয়ে গিয়েছিল। দুজনই খুব নিরাশ হয়ে ঘরে পুনরায় ফিরে আসলো এবং তার ব্রেনে একটি খুব ইম্পর্টেন্ট প্ল্যানিং আসলো। উনি বলেছিল যে পয়সা এবং আমরা কোনোদিন বছর পর বছর গোলামি করতে পারবো না এবং কাজ করতে থাকবো, আর কিছুই হবে না। কবির এই কথাটি বলেছিল যে অন্য লোকেরা কিভাবে সোনা উপার্জন করে এবং তাদের মতো আমরা কেন করতে পারবো না। হয়তো কোনো রাজ রয়েছে যেটি হয়তো ওইসব বড় লোকেদের কাছ থেকে আমাদের শেখা উচিত। বাঞ্চের চিন্তা করে এই কথাটি বলেছিল যে আমাদের ওই তরকিবটি মনে এসেছিল যেটি অনেক বড় ও অনেক ধনী। সবাই তাকে শহরের সবথেকে ধনী লোক বলে। সে আরকাতের কাছ থেকে একটি সাজেশন নেবার ব্যাপারে নির্ধারণা নিল। তারপরে আরকাত তার কাছে বলেছিল যে তোমাদের দুজনকে এত বছর পরে বুঝতে পেরেছি যে এতদিন ধনী কেন হতে পারোনি। তোমরা কোনদিন পয়সা পাবার চেষ্টাই করনি। যেসব জিনিসের মধ্যে আমরা পরিশ্রম করেছিল আমরা তাদের মধ্যে সাফল্য প্রাপ্ত করেছি। এর মানে এটি যে আমাদের বেশি ডেভেলপমেন্ট করার জন্য বেশি শেখা উচিত। আসুন আজকে আমরা আরকাতের সঙ্গে সাক্ষাৎ করি। তারপরে বাঞ্চির জোর দিয়ে বলল সে নিজের ছোট বাচ্চা এবং সবাইকে এক জায়গায় করে আরকাতের সাহায্য যাদের প্রয়োজন ছিল। অধ্যায় 2। ব্যাবিলনের সবথেকে ধনী লোক। এক জামায় আরকাত নামে একজন ব্যক্তি ছিল। সে অনেক ধনী ছিল এবং নিজের পয়সাটিকে দান পুণ্যতে অনেক বেশি খরচা করত। একদিন সে কিছু লোকেরা এক জায়গায় হলো এবং নিজের মধ্যে লাইফের ব্যাপারে আলোচনা করতে শুরু করলো। সে এই কথাটি বলেছিল যে ভাগ্য কিছু লোকেদেরকে অনেক খুশি কেন দিয়ে দেয় এবং বাকি লোকেরা কেন গরিবিতে জীবন ব্যতীত করে। আরকাত তাদেরকে বলল যে ধনী হবার একটি মেথড থাকে। যদি আপনি পরিশ্রম না করেন এবং পয়সা সেভিং করার কিছু নিয়ম না জানেন তাহলে আপনি কোনো দিন ধনী হতে পারবেন না। হঠাৎ করে পাওয়া পয়সাটি খুব দ্রুত গতিতে নষ্ট হয়ে যায়। আপনি হয়তো দেখেছেন যে লটারির জেবা লোকেরাও কিছু সময়ের মধ্যে গরিব হয়ে যায়। আরকাত যুবক বয়সে এটি শিখে গিয়েছিল যে পয়সা খুশি আনে। পয়সা একটি শক্তি যার থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। এই কারণে সে এই নির্ধারণাটি নিয়েছিল যে সে গরিবের মতো মোটেই নয়। আসলে ধনী হবার জন্য সে দুটি জিনিস করার নির্ধারণা নিল। পয়সা জমা করার সে মেথডটি শিখল, শিখে থাকা মেথডগুলি আপন করা এবং পরিশ্রম করা। আরকাত এই কথাটি বলেছিল যে শেখার দুটি মেথড আছে। প্রথম জিনিস যেটি আমরা শিখি এবং জানি, দ্বিতীয় ওইটি যে অভ্যাসটি আমাদেরকে বলে যা আমরা না জানি ওইটি কিভাবে জানার চেষ্টা করব। আরকাত একটি লেখকের চাকরি পেল এবং সে কয়েক মাস সে পরিশ্রম করেছিল কিন্তু কিছুই প্রাপ্ত করতে পেরেছিল না। আরকাত একটি গ্রাহক একজন ধনী লোক ছিল যার নাম আলগামিস ছিল। সে রাতের মধ্যে কাজ করানোর তৈরি ছিল। আরকাতের একটি লেখকের চাকরি পেল। সে কয়েক মাস চাকরি করে পরিশ্রম করে কিছু করতে পারল না। আরকাত একটি গ্রাহক একটি ধনী লোকের কাছে যার নাম আলগামিস ছিল। সে রাতের মধ্যে তার সঙ্গে একটি কাজ করতে হয়েছিল। আরকাত এত দ্রুত গতিতে কাজ করার জায়গাতে আলগামিস্টের কাছে শুনল যে সে কিভাবে আরও বেশি ধনী হতে পারে। আলগামিস্টের প্রথম সাজেশন এটি ছিল যে আমি ইনকামের পয়সা তখন পেলাম যখন আমি নির্ধারণ করেছিলাম যে যাই উপার্জন করব তার কিছু ভাগ নিজের জন্য রাখবো। আরকাত যা উপার্জন করে তার কম করে 10 ভাগ সেভিং করার সাজেশনটি নিজের কাছে রাখবো। যে সোনার কয়েনটি যেটি আমার জন্য বাঁচায় ওটি আমার কাজ করার একটি গোলাম। যখন আরকাত 12 মাসের পরে সে আলগামিস্টের সঙ্গে সাক্ষাৎ করেছিল সে নিজের উপার্জনের 10 ভাগ সেভিং করেছিল, কিন্তু সে ওই পয়সাটি দুর্লভ জিনিস কেনার জন্য পাথর কাটা আজমুরকে দিয়ে দিয়েছিল। এই জায়গাতে আলগামিস্ট আরকাতকে আরেকটি সাজেশন দিয়েছিল। আজমুরকে এটি শেখা উচিত যে সে রেগে যে এই কথাটি বলল, কিন্তু রত্নের ব্যাপারে সে একটি জ্ঞানের জন্য একটি পাথর কাটার পরে বিশ্বাস সে কেন করবে।
নেক্সট টাইম যখন রত্নর ব্যাপারে সাজেশন যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যবসার কাছে যাও, ব্যবসা যারা করে তাদের কাছে যাও। সাজেশন এটি এমন একটি জিনিস যেটি ফ্রিতে দেওয়া যায়। এর তৈরি করা লোকেরা যে সোনাগানা কিনেছিল ওটি নকলি পেয়েছিল, কিন্তু আরকাত এটি শিক্ষা পেল। সেভিং করার অভ্যাসটি তার মধ্যে সম্পূর্ণভাবে চলে এসেছিল। এই কারণে সে শীঘ্রই বেশি সোনা এক জায়গায় করেছিল। 1 বছর পরে যে আলকামিস্ট পুনরায় আরকাতের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো, আরকাত এই কথাটি বলেছিল যে সে নিজের সেভিংটিকে ঢাল করাকে যে সজ্জিত উধার দেয় তাহলে সেটি তাকে ব্যাজ দেয়। কিছু সোনাটি ব্যবহার সে দাওয়াত এবং জিনিসটি কেনার পরে সবসময় করছিল। আলকামিস্ট এই সাজেশনটি দিয়েছিল যে সে যেন নিজের সেভিংটিকে খরচা করে এবং বা সে নিজের জন্য কিভাবে কাজ করবে আর সে কিভাবে আরও অন্যান্য কাজ করতে পারবে এবং পয়সা উপার্জন করবে। প্রথমে সোনার গোলাম তৈরি করো এবং কোনো চিন্তা ছাড়া খাওয়া দাওয়া করতে পারবে এবং পয়সা উড়াতে পারবে। 2 বছর পরে আলকামিস্ট আরকাতের কথাটি মেনে নেবার অভ্যাসটির প্রশংসা করেছিল। আরকাত এই কথাটা বলেছিল যে তুমি শিক্ষা অবশ্যই ভালোভাবে শিখেছ। তুমি আগে এটি শিখেছ যে উপার্জন থেকে কম খরচা করা উচিত। তারপর সে বুদ্ধিমান লোকেদের কাছ থেকে সাজেশন নেবার শিখল এবং শেষে যে সোনাটিকে নিজের জন্য কাজ করাতে শিখে গেল। আরকাত পয়সাটি উপার্জন করা, সেভিং করা এবং ওটিকে খরচা করাটি শিখে গিয়েছিল। আলকামিস্ট আরকাতকে একটি এরকম ধরনের প্রস্তাব দিয়েছিল যার থেকে সে যেন মানা না করতে পারে, তারপরে তার সঙ্গে কাজ করা এবং তার সম্পত্তিতে ভাগ নেবা। আরকাত যে সময়টিকে সবসময়ের জন্য সম্বোধিত করছিল তার মধ্যে একটি এই টিপ্পণীটি দিয়েছিল যে তাকে যেন উদ্যোগকারীরা একটি ভাগ্যশালী। আরকাত এটি উত্তর দিয়েছিল যে শুধুমাত্র এই কারণে ভাগ্যশালী ছিল যেন সাক্ষাৎ করার আগে আমার মধ্যে ডেভেলপমেন্ট করার একটি ইচ্ছা ছিল। অবসর একটি অভিমানের দেবী যে এটি ওইসব লোকেদের সঙ্গে সময় ব্যতীত না করে যারা মোটেই রেডি নেই। ইচ্ছাশক্তি ওই দৃঢ় একটি নিশ্চয় যেটিকে আপনি নিজের জন্য সবসময় নির্ধারিত কাজ করার জন্য সবসময় নেন, আর যখন আমি নিজের জন্য কোনো কাজ নির্ধারিত করি তাহলে আমি ওইটিকে সবসময়ের জন্য পরিপূর্ণ করি। এই কারণে কঠিন এবং অব্যবহারিক কাজ শুরু করার আগে সবসময়ের জন্য সাবধান থাকে যেন আমি আরাম সবসময়ের জন্য পছন্দ করি। যে জায়গায় লোকেরা সবসময় ঊর্জা লাগায় ওই জায়গায় পয়সা সবসময় বাড়ে। আরকাত এই কথাটি বলেছে যে আপনাকে এই বিচারের সঙ্গে সবসময় থাকা উচিত যে আমার উপার্জনের 1 ভাগ সবসময় নিজের কাছে রাখতে হবে। এই ব্যাপারে সকালে, দুপুরে এবং রাতে সবসময় চিন্তা করবেন। এই বিচার থেকে নিজেকে সবসময় প্রভাবিত করুন এবং এই বিচারের সঙ্গে নিজেকে সবসময় ভরে উঠান এবং যেমন যেমনভাবে এটি বাড়বে আপনাকে সবসময় উত্তেজিত করবে। সোনাটিকে নিজের গোলাম সবসময় বানাবেন। বুদ্ধিমান লোকেদের সবসময় সাজেশন নেবেন। গ্রুপে লোকেরা এটি চর্চা করার জন্য আরকাতকে ধন্যবাদ দিল এবং ওই জায়গা থেকে চলে গিয়েছিল। কিছু লোকেরা তো ওই জায়গায় চুপচাপ ছিল এবং তারা এখনও পর্যন্ত এটি বুঝতে পারছিল না। এইসব লোকেরা সবসময় এক জায়গায় দাঁড় হয়ে চিন্তা করছিল যে হয়তো আরকাত নিজের পয়সা তাদের সঙ্গে যদি শেয়ার করে দিত তাহলে কত ভালো হতো। আর অন্যদিকে কিছু লোকেরা ওই জায়গা থেকে চোখের মধ্যে নতুন আশা নিয়ে আলকার কাছ থেকে সবসময় সালাহ এবং সাজেশন নিত। আরকাত তাদেরকে খুব খুশির সঙ্গে নিজের জ্ঞানটি প্রেজেন্ট করলো। অধ্যায় 3। রাজা শারজান শহরের অবস্থাটি দেখে সবসময় চিন্তিত ছিল। বড়লোকরা আরও বেশি বড়লোক হয়ে যাচ্ছিল এবং গরিব লোকরা আরও বেশি গরিব। সব সোনা শহরের কিছু ভাগের মধ্যে অনেক বড় লোকেদের কাছে চলে গিয়েছিল। রাজা এই কথাটি বলল যে কিছু লোকেরা সব সোনা কিভাবে এক জায়গায় জমা করতে পারে। রাজদূত এই উত্তরটি দিয়েছিল কারণ তারা এটি জানত যে কিভাবে যে কোনো মানুষ সাফল্য প্রাপ্ত করার জন্য তাকে মোটেই মানা করতে পারবে না, শুধু এই কারণে সে যেন সবকিছুই জানে। রাজা এই কথাটি বলেছিল যে রাজদূত সব শহরের মধ্যে সব থেকে বেশি ধনবান হওয়া কে জানে। রাজদূত এই উত্তরটি দিয়েছিল যে আপনার স্বপ্ন এবং উত্তরটি সবসময় জবাব দিয়ে দেয়। মহারাজ, বেবিলনের মধ্যে সবথেকে বেশি পয়সা কে সবথেকে একজুট করেছে? আরকাত রাজদূত এই কথাটি উত্তর দিয়েছিল। আরকাত রাজার সামনে আসার একটি কথা আসলো। কথাবার্তার শুরুতে বিষয়টি সবসময় ক্লিয়ার করে দেয় যে আপনি এত ধনবান কিভাবে হয়ে গেছেন। রাজা এই কথাটি বলেছিল যে আপনার কাছে কি স্টার্টিং কোনো কিছুই ছিল না? আরকাত এই কথাটি বলেছিল শুধুমাত্র পয়সার জন্য অনেক বড় ইচ্ছা, এছাড়া আর কিছুই না। রাজা এই কথাটি বলেছিল যে ধন প্রাপ্ত করার কোনো গোপন রহস্য আছে, এটিকে শেখানো যায়। আরকাত একটি উত্তর দিল যে এটি একটি ব্যবহারিক
মহারাজ, যে একজন ব্যক্তি সব কিছু জানে সেটি অন্যদেরকে শেখানো যেতে পারে। রাজা এটি সবসময় চাইতো যে আরকাতের জ্ঞানটি শহরের লোকেদের সঙ্গে যেন শেয়ার করা হয়। রাজা আরকাতের সঙ্গে এক জায়গায় বসার জন্য কিছু কাউন্টেবল লোকেদেরকে সে চয়েস করলো। মহান ব্যক্তি সোলোবর কাছে ওই জায়গায় দাঁড় হয়ে গিয়েছিল আর এটি কথাটি বলেছিল যে কিভাবে তার কাছে একটি খালা ব্যাগ ছাড়া আর কিছুই নেই। সে খালা এবং খালি ব্যাগটির কাছে খুঁজলো এবং 7টি জিনিস তারা পেল। এই 7 জিনিসই ছিল একটি পাতলা বস্তার সঙ্গে ইলাজ করা, নিজের বাক্সটি ভরার খুব সহজ একটি দরকার, ইনকামের 10 টাকার মধ্যে 9 টাকা খরচা করবেন। এরকমটি করলে আপনার ব্যাগটি খুব ঘুরতিতে ভরে যাবে। খরচার পরে সবসময়ের জন্য স্টেপ রাখবেন। নিজের খরচার একটি বাজেট করুন যেন ইম্পর্টেন্ট জিনিস এবং মনোরঞ্জন তথা আশা জিনিসটি পরিপূর্ণ করার আপনার কাছে উপার্জনের 90% থেকে বেশি খরচা করা থেকে জন্য আপনি সেভিং হতে পারেন। নিজের পয়সাটিকে সবসময় কাজে লাগাবেন। প্রত্যেক পয়সাটিকে এরকমভাবে লাগাবেন যে ওই পয়সাটি যেন আরও বেশি উপার্জন করে। যেমন খেতে জানোয়ার বাচ্চাদেরকে জন্ম দেয়, এর থেকে আপনার কাছে কন্টিনিউ আমদানির একটি ভাগ সবসময় চলে আসতে থাকবে। সঠিক জায়গায় সবসময় ইনভেস্ট করবেন। নিজের পয়সা ওই জায়গায় ইনভেস্ট করবেন যে জায়গায় যেন সুরক্ষিত থাকে এবং নেসেসিটি পড়লে যেন পুনরায় নিয়ে নেওয়া যায়। তার সঙ্গে ভালো প্রফিট যেন সবসময় উপার্জন করা যায়। এর জন্য বুদ্ধিমান লোকেদের থেকে যেন সাজেশন নিন যারা পয়সা সামলানোর জন্য যেন মাহির থাকে। তাদের সাজেশন থেকে আপনি ভুল ইনভেস্ট থেকে বাঁচতে পারবেন। নিজের ঘর একটি প্রফিটের সওদা হতে পারে। নিজের থাকার জায়গাটিকে নিজের জন্য কিনবেন। ভবিষ্যতের জন্য সবসময় সেভিং করবেন। বেড়ে যাওয়া উম্র এবং পরিবারের নেসেসিটি পরিপূর্ণ করার জন্য আগের থেকে সেভিং করবেন। ইনকামের ক্ষমতাটি সবসময় বাড়াবেন। নিজেকে শেখার জন্য এবং নতুন জ্ঞান প্রাপ্ত করার জন্য সবসময় জন্য প্রেরিত করবেন। নিজের হুনরটিকে সবসময় উপরে আনবেন এবং আত্মসম্মানের সঙ্গে সবসময় আগে বেড়েই যাবেন। আরকাত নিজের ব্যাখ্যাটি শেষ করে অনেক লোকেদেরকে এই কথাটি বলতে সবসময় প্রোৎসাহিত করলো যে আপনার আশেপাশে এত পয়সা রয়েছে এবং সোনা রয়েছে যা তো আপনি কোনো সময় চিন্তাও করতে পারবেন না। এত সোনা রয়েছে যে প্রত্যেক লোকেদের জন্য খুব ইনাফ হয়ে যাবে। এবার আপনি আগে যান এবং ধনী হওয়ার চেষ্টা করুন। অধ্যায় 4, সৌভাগ্য দেবীর সঙ্গে সবসময়ের জন্য সাক্ষাৎ করবেন। আরকাত রাজারের চয়েস করা সৈনিকের সঙ্গে সম্বোধিত করে এই কথাটি সবসময় বলেছে যে কি ভাগ্যটিকে কি নিজের পক্ষে করা যায়। জুয়া খেলা ভাগ্যের একটি ভালো দাও মোটেই নয়। জিত যদি হয়ে যায় ওটি টিকবেও না। আসল সফলতা খুব পরিশ্রমের সঙ্গে পাওয়া যায়, যেটি জুয়া থেকে মোটেই পাওয়া যায় না। আরকাত এই কথাটি বলেছে যে কোনো সফল ব্যক্তি আপনাকে এই কথাটি মোটেই বলবে না যে তার সফলতা জুয়া থেকে শুরু হয়েছিল। যদি কোনো ভালো সওদা হয়ে যায় তাহলে ওইটি ভাগ্য মোটেই নয়, আপনার একটি বুদ্ধিমানের একটি ফল হবে। কোনো সময় এরকমটিও হয় যে ভালো সুযোগ হাত থেকে বের হয়ে যায় আর অন্য জায়গায় ভালো একটি ভাগ্য হয় যদি ওইটি সে পেয়ে যেত। আসল ভাগ্য তার ওয়েট সবসময়ের জন্য করে যারা সুযোগের প্রফিটটি নেবা সবসময় জানে। কোনো না কোনো সময় আমরা সবাই এরকমটি সবসময় অনুভব করেছি যে হয়তো আমরা খুব দ্রুত গতিতে স্টেপ নিলে কেমন হতো। অনেক কবার লেট হওয়ার পরে যে আমরা খুব বাস্তবা হয়। ভালো সুযোগ আসার পরও আমরা ওটিকে নেগলেক্ট করে দিই এবং ভালো ভাগ্যটিকে আমরা নিজে থেকে দূরে পাঠিয়ে দিই। আমরা সবাই সুখ সমৃদ্ধ সবসময়ের জন্য চাই, কিন্তু যখন সুযোগ পাই তখন আমরা এটি নেগলেক্ট করার একটি অভ্যাস আমাদের মাঝে চলে আসে। আর ফল এটি হয় যে আমরা নিজেরই সবসময়ের জন্য শত্রু হয়ে যাই। কিছু লোকেরা তো সুযোগের লাভ সবসময়ের জন্য উঠোয় এবং নিজের স্বপ্নটিকে পরিপূর্ণ করার সবসময়ের জন্য চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ লোকেরা খুবই জিজাকে এবং পিছনে চলে যায়। এই কথাটিও বলা হয়েছে যে নিজেকে ভাগ্যশালী করার জন্য সুযোগের লাভটি উঠোনে খুবই ইম্পর্টেন্ট। আর যেসব লোকেরা সবসময়ের জন্য কাজ করে তাদের পরে সবসময়ের জন্য শুভ দেবী কৃতজ্ঞতা বোধ করায়। অধ্যায় 5, সোনার 5টি নিয়ম। মনে করে নিন যে আপনার কাছে চয়েস করার একটি সুযোগ রয়েছে। এক ভাগ সোনা বা জ্ঞানের কিছু কথা লেখা একটি মাটির তক্তা রয়েছে। আপনি কি চয়েস করবেন? বেশিরভাগ লোকেরা সোনাটি নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যাবে। জ্ঞানটিকে নেগলিজেন্সি করে দিন। সোনাটিকে ওই জায়গা থেকে সরিয়ে ফেলেন এবং কিছু যদি না থাকে তাহলে কান্নাকাটি শুরু করে দিন। সোনা তাদের জন্য হয় যারা এর নিয়মটিকে সবসময়ের জন্য জানে এবং তার পালনও করে। অন্য শব্দতে ধ্যান দিয়ে একদমই মনোযোগ দেন এবং এই সরল শিক্ষাটিকে সবসময়ের জন্য পালন করুন। আরকাতের ছেলে নুমাশির কোনো ধনী লোকেদের মতো মোটেই ছিল না। সে নিজের বিরাসাতটি সবসময়ের জন্য উপার্জন করতে চাচ্ছিল, কারণ আরকাত কোনো পরিশ্রম ছাড়া পয়সাটিকে দেবাটির মঞ্জুরি মোটেই দিত না।
তাদের এটি জানা উচিত যে পয়সা কীভাবে উপার্জন করা, সেভিং করা এবং খরচা করা দরকার। নুবাসিরকে সোনার সঙ্গে ভরা একটি ব্যাগ এবং সোনার 5 নিয়মের একটি তক্তা দেওয়া হলো। তারপর ওইটিকে সে বিশ্বের অনুভবটি নেওয়া এবং নিয়ম শেখা এবং 10 বছরের মধ্যে একটি সক্ষম এবং যোগ্য মানুষ হবার একটি বিরাসত নেবার জন্য ওই জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। 10 বছর ব্যতীত হয়ে গেল এবং কাজেরই কথা নুবাসিরের সঙ্গে লেখাজোখার আরকাতের সামনে এসে দাঁড় হয়ে গেল। আপনি আমাকে অনেক সোনা দিয়েছেন, আপনি আমাকে অনেক জ্ঞানও দিয়েছেন। আপনার সোনার ব্যাপারে আফসোস, দ্বিধা, আমাকে এটি স্বীকার করতে হবে যে আমি এটিকে খুব খারাপভাবে সামলিয়ে রেখেছি। এটি বাস্তবে আমার অনুভবের হাতের সঙ্গে ঠিক ওরকমভাবে পালিয়ে গিয়েছিল, যেমন জঙ্গলি খরগোশ ওই যুবকের কাছ থেকে পালিয়ে যায় যেটি তাকে ধরে রাখে। নুবাসির আগে যে সোনার ওই প্রথম থৈলিটি সামলাতে নিজের ভাগ্য এবং দুর্ভাগ্যর ব্যাপারে কথা বলল। সে একটি শর্তের মধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছিল, আর তারপরে এমন একটি ব্যবসা সে কিনেছিল যেটি দেখার থেকে অনেক বেশি খারাপ বের হলো এবং অনেক বেকার জিনিসের পরে বেকুফির মতো পাগলের মতো খরচা করে দিয়েছিল। আর তারপর নুবাসিরকে খাবার এবং শোবার জন্য নিজের ঘোড়া এবং গোলাম তথা কাপড় বিক্রি করতে হয়েছিল। কিন্তু এই খারাপ দিনে আমার পর সেই বিশ্বাসটি মনে আসলো। বাবা বলল, আপনি আমাকে একটি মানুষ হবার জন্য পাঠিয়েছিলেন, আর আমি এটিকে প্রাপ্ত করার জন্য খুব দৃঢ় ছিলাম। আমি আপনার জ্ঞানটিকে এবং শব্দটিকে খুব ধ্যানে পড়েছিলাম এবং অনুভব করেছিলাম যদি আপনি প্রথমে জ্ঞানের খোঁজ নিয়ে নিতাম তাহলে হয়তো আমি সোনাটি হারাতে পারতাম না। সোনার 5টি নিয়ম। বুদ্ধিমান ব্যক্তি যে নিজের উপার্জনের কমসে কম 10 ভাগ ভবিষ্যতের জন্য সেভিং করে নেয়, সোনা তার দিকে খুশি খুশি নিজের দিকে চলে আসে এবং তার মাত্রাটিও আরও বেশি বাড়তে থাকে। এই জায়গায় সেভিং বাজার ব্যাংকার এবং তার পরিবারের ভবিষ্যৎটিকে খুব সুরক্ষিত রাখে। বুদ্ধিমান মালিকের জন্য সোনা সবসময়ের জন্য পরিশ্রম করে এবং তার থেকে সবসময় লাভ পৌঁছয়। যেমনভাবে খ্যাতে সবসময় বেড় বকরি বেড়ে যায়, ঠিক ওইরকমভাবে সোনাটির সঠিক ব্যবহার করলে সোনাটি কন্টিনিউ বাড়তেই থাকে। সোনা ওইসব সাবধান মালিকের কাছে সবসময় থাকে যেটি ইনভেস্ট করার আগে অনেক ধনীদের কাছ থেকে সাজেশন নেয়। যেসব লোকেরা সোনাটি সামলাতে সবসময় কুশল থাকে তাদের সাজেশন থেকে করা ইনভেস্টই সবসময়ের জন্য লাভকারী হয়। আর অন্যদিকে সোনা ওইসব ব্যক্তি থেকে সবসময়ের জন্য দূরে চলে যায় যেটি তাদের ভুল কাজকর্ম এবং এরকম ধরনের কাজে সবসময় লাগায় যার ব্যাপারে তারা কোনো সময় ইনফরমেশান জানে না এবং ইনভেস্টমেন্টের জানকারের দ্বারা মোটেই পছন্দ করে না। সোনা ওইসব ব্যক্তি থেকে সবসময় পালিয়ে যায় যাদের থেকে এবং যাদের সব থেকে বেশি উপার্জন করা হয়। বনশির এবং কবিরের জার্নিটি একটি নতুন রাস্তায় চলে গিয়েছিল। এবার তাদের রাস্তা একটি নতুন ছিল, একটি এরকম ধরনের রাস্তা যেটি তাদের গরিব থেকে ধনীর দিকে নিয়ে যাচ্ছিল। বনশির এবং কবির এখন নিজের লাইফের মধ্যে পরিবর্তন আনার জন্য সবসময় রেডি ছিল। সে এটি জানতো যে আজ পর্যন্ত তারা শুধুমাত্র পয়সা উপার্জন করার পরে সবসময় মনোযোগ দিয়েছিল, কিন্তু ওইটিকে সেভিং করা এবং বাড়ানোর সঠিক জিনিসটিকে এবং মেথাডটিকে তারা কোনোদিন জানতে পারেনি। আরকাতের শিক্ষা তাদের চোখটি সবসময় খুলে রেখে দিয়েছিল, কিন্তু আসল চ্যালেঞ্জ এখনই শুরু হচ্ছিল। তারা কি নিজের পুরনো মেথাডটিকে ছেড়ে দিয়ে ধনী হবার নতুন নিয়মগুলিকে পালন করতে পারবে? নেক্সট দিন সকালে বনশির নিজের উপার্জনের প্রথম 10% আজ আলাদা জায়গাতে রেখেছিল। স্টার্টিংয়ে তারা একটু অবাক হলো, কারণ সে এটি মনে করেছিল যে এই পয়সাটি অন্য কোনো ইম্পর্টেন্ট খরচাতে লাগতে পারে। তারপরে সে আরকাতের কথাটি মনে করলো, প্রথমে নিজেকেই ভুগতান করুন। তারা সেই পয়সাটাকে একটি সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছিল এবং মনে মনে সে হেসেছিল, কারণ সে প্রথমবার এরকমটি মনে করেছিল যে সে যেন নিজের ভবিষ্যতের জন্য কিছু করছে। কবিও আগের থেকে একটু আলাদা সবসময় অনুভব করছিল। প্রথমে যখনই সে পয়সা পেত সে খুব দ্রুত গতিতে ওইটি খরচা করে ফেলত, কোনো সময় কাপড়ের পরে, কোনো সময় ফ্রেন্ডসের সঙ্গে ঘোরাফেরার ভেতরে। কিন্তু এইবার সে নিজের আমদানির প্রথম ভাগটি নিজের জন্য সেভিং করে নিয়েছিল। সে এটি দেখে সবসময় অবাক হয়ে গেল যে এরকমটি করার পরেও সে বাকি পয়সার সঙ্গে সে নিজের সেটি জিনিসটি এবং খরচাটি পরিপূর্ণ করতে পারত। সে প্রথমে এটি চিন্তা করত যে সেভিং করার জন্য পয়সা মোটেই থাকে না, কিন্তু এবার সে এটি অনুভব করলো যে আসল সমস্যা কামাইয়ের মোটেই নয়, আসলে চিন্তা করার কিছু মেথডের মধ্যে ছিল। কয়েক মাসের মধ্যে দুজনে একটি সেভিংয়ের ছোট্ট একটি পয়সার মধ্যে পরিবর্তন আনলো। এবার তার কাছে একটি প্রথম উত্তর এটি ছিল যে এই পয়সাটির সঠিক ইনভেস্ট কিভাবে করবে। তারা এটি মনে করেছিল যে আরকাত এই কথাটি বলেছিল যে ইনভেস্ট সবসময়ের জন্য কোনো অনুভবী ব্যক্তির সাজেশনের কারণেই করা উচিত।
এই কারণে সে ব্যাবিলনের একটি অনুভবী ব্যাপারী অজ্ঞার কাছে গিয়েছিল। সে বছর পর বছর সোনা এবং অন্য কিমতি ধাতুর ব্যবসা সবসময় করছিল। আগার তার এই কথাটি শুনল এবং হেসে এই কথাটি বলেছিল যে এটি ভালো যে সে নিজের সেভিংটি শুরু করে দিয়েছে, কিন্তু এবার নেক্সট স্টেপ আরেকটি খুব ইম্পর্টেন্ট। অনেক লোকেরা সেভিং সবসময় করে কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট করে নিজের সব কিছু ওই জায়গায় হারিয়ে ফেলে। আমি তোমাকে একটি সাজেশন দিব যে সবসময় এইরকম ধরনের ইনভেস্ট করো যে জায়গায় নিজের পয়সাটি আস্তে আস্তে কিন্তু সুরক্ষিতভাবে যেন সবসময় বাড়তে থাকে। যদি কেউ আপনাকে দ্রুত গতিতে ধনী হবার কথা বলে তাহলে ওই জায়গায় সতর্ক হয়ে যাও, কারণ ওই জায়গায় খাতরা অবশ্যই থাকবে। বানসির এবং কবির আগার সাজেশনটি ওই জায়গায় ধ্যান দিয়ে সোনার ব্যবসার মধ্যে আস্তে আস্তে করে ইনভেস্ট করা শুরু করে দিল। সে ওই জায়গায় আর্জেন্সি মোটেই করেছিল না। সে আস্তে আস্তে ওই জায়গাটি শেখার চেষ্টা করলো, আর কিছু সময় পরে সে এটি দেখলো যে তার পয়সাটি শুধু সুরক্ষিত ছিল না, আসলে ওইটির মধ্যে বৃদ্ধি হওয়া শুরু করলো। এটি দেখে তার আত্মবিশ্বাসটি আরও বেশি পরিমাণে বেড়ে গেল, কিন্তু তার যাত্রাটি এত সহজ মোটেই ছিল না। একদিন কবি এরকম একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলো যে সে এই কথাটি বলল যে একটি ব্যবসাতে সে ইনভেস্ট করতে পারে, যার কারণ তার পয়সা কয়েকদিনের মধ্যে দুগুণ হয়ে যাবে। কবি লালচে চলে আসলো এবং সে কোনো কিছু চিন্তা না করে সে নিজের আধা সেভিংটি ওই জায়গায় লাগিয়ে দিল। কিছু দিনের মধ্যে ওই ব্যক্তি ওই জায়গা থেকে হারিয়ে গিয়েছিল এবং কবি নিজের ভুলের একটি অনুভব করতে পারল। বানসি তাকে এটি মনে করিয়ে দিল যে আরকাত আগার থেকে এরকম ধরনের ঠগ কবির নিজের ভুলের একটু অনুভব করতে পারল, কিন্তু সে হার মোটেই মানল না এবং সে পুনরায় সেভিং করা শুরু করে দিল এবং এবার শুধুমাত্র অনুভবী লোকেদের সাজেশনে পরে সে ইনভেস্ট করার একটি নির্ধারণা নিল। এই অনুভব তাকে একটি শিক্ষা দিল, খুব দ্রুততে ধনী হবার চক্করে লোকেরা অনেক কিছু প্রায় হারিয়ে ফেলে এবং আসল ধনী আস্তে আস্তে এবং খুব বুদ্ধিমানের সঙ্গে সবসময় বাড়ে। সময় ওই জায়গায় ব্যতীত হতে গেল এবং বানসির এবং কবির বিত্তীয় স্থিতির মধ্যে আস্তে আস্তে করে কিছু চেঞ্জেস দেখা গেল। এবার সে শুধুমাত্র নিজের খরচাটিকে নিয়ন্ত্রিত করছিলই না, আসলে সে নিজের পয়সাটিকে আরও বাড়ানোর জন্য সঠিক নির্ধারণও ওই জায়গায় নিচ্ছিল। সে নিজের কামের নতুন রাস্তাগুলো সে খুঁজতে শুরু করে দিল। বানসির নিজের রথ নির্মাণের ব্যবসাটিকে আরও বেশি বাড়ালো, আর অন্য জায়গায় কবি সঙ্গীতেরটি শেখানোর একটি লেখা এবং শেখা শুরু করে দিল। এর থেকে সে নিজের আমদানি আরও পরিমাণে বেড়ে গেল এবং ওটি তার জন্য সেভিং করা এবং ইনভেস্ট করা আরও বেশি সহজ হয়ে গেল। আরকাতের শেখানো কথাগুলি এখন তার লাইফের ভিতরে একটি ভাগ হয়ে গেল। সে এটি বুঝে গিয়েছিল যে ধনী হওয়ার একটি রহস্য শুধুমাত্র পয়সা উপার্জন করার মধ্যেই নয়, আসলে এটিকে সঠিকভাবে প্রবন্ধিত করা এবং সেভিং করা তথা বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্ট করার মধ্যে রয়েছে। এবার সে অন্যদেরকেও এটি সবসময়ের জন্য শেখাতে লাগছিল। আস্তে আস্তে করে সে আরও বেশি ব্যাবিলনের ওইসব লোকেদের মধ্যে সামিল হয়ে গিয়েছিল, যারা লোকেরা বিত্তীয় সাজেশন নেবার জন্য সবসময় আসছিল। একদিন যখন সে পুনরায় আরকাতের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল তখন সে নিজের এক্সপিরিয়েন্সের ব্যাপারে সবসময় কথাগুলি শেয়ার করলো। আরকাত হেসে উঠল এবং বলল যে একবার আপনি বুঝে গেছো যে বড়লোক হওয়া কোনো রহস্য নয়, আসলে সঠিক অভ্যাস এবং অনুশাসনের কিছু ফল। তুমি যা কিছু শিখেছ ওটিকে সবসময়ের জন্য নিজের লাইফের মধ্যে সবসময় বানিয়ে রাখবে এবং এটিকে অন্যদের কাছে সবসময় পৌঁছে দেবে যেন তারাও গরিবী থেকে বের হয়ে সমৃদ্ধির দিকে যেন সবসময় বেড়ে যায়। বানসির এবং কবির ওই জায়গায় মাথা নাড়ালো এবং সে জেনে গেল যে বড়লোক হবার আসল রহস্য এটি ছিল যে সেভিংয়ের অভ্যাস দেওয়া, সঠিক জায়গায় ইনভেস্ট করা, ধৈর্য রাখা এবং সবসময়ের জন্য নিজের আমদানিটিকে সবসময় বাড়ানোর মেথডটি সবসময় খুঁজে বের করা। এবার সে শুধুমাত্র নিজের জন্যই নয়, আসলে অন্যদের জন্য একটি প্রেরণাদায়ক হয়ে গিয়েছিল। বানসির এবং কবির লাইফটি এবার আগের মতো মোটেই ছিল না। সে ব্যাবিলনের ওইসব লোকেদের মধ্যে সামিল হয়ে গিয়েছিল যারা খুব বুদ্ধিমানের সঙ্গে পয়সার প্রবন্ধনটি করা তারা জেনে গিয়েছিল। কিন্তু একদিন যখন সে শহরের বড় একটি মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল তখন সে এটি দেখেছিল যে অনেক লোকেরা এবার ওইসব ভুলগুলি এখনও পর্যন্ত রিপিট করছে যেসব তারা আগে করছিল। লোকেরা নিজের সম্পূর্ণ ইনকামটি ইনস্ট্যান্টলি খরচা করে দিত, কোনো কিছু চিন্তা না করে দামি জিনিস সবসময় জন্য কিনে ফেলতো, আর তারপরে সে শিকায়ত করতো যে তার কাছে পয়সা মোটেই থাকে না। এটি দেখে বানসির এই কথাটি বলেছিল যে আমাদেরও কি কেউ এটি শিখিয়েছিল যে পয়সাটিকে কিভাবে সেভিং করা যায় এবং বাড়ানো যায়? মোটেই না, আমরা এটিকে শিখতে অনেক সময় লাগিয়ে দিয়েছি।
যদি আরকাদ আমাদের এই জ্ঞানটি না দিত, তাহলে হয়তো আমরাও ওইসব লোকেদের মতো লাইফ টাইমের জন্য সারা জীবন সংঘর্ষ করেই বেড়াতাম। কবির সাজেশনের মধ্যে মাথা নাড়ালো এবং এ কথাটি বলল যে আমাদেরকে ওই জ্ঞানটি আগে বাড়ানো মোটেই উচিত নয়, যেন লোকেরা ব্যাবিলনের জন্য গরিবের এই জঞ্জির থেকে যেন মুক্ত হতে পারে। বানসির এই কথাটি শুনল এবং সে এটি খুব ভালো মনে করলো। দুজনেই এইটি নির্ধারণ নিল যে তারা এদের লোকেদের পর্যন্ত এই জ্ঞানটি পৌঁছে দেবে, যেটি নিজের আমদানিটিকে খুব সঠিকভাবে ব্যবহার করা মোটেই জানে না। কিছুদিনের মধ্যেই বানসির এবং কবির নিজের মতো কিছু আলো বন্ধুবান্ধবদেরকে এক জায়গায় করলো এবং যারা নিজের আমদানিটিকে বুদ্ধিমানের সঙ্গে বাড়ানোর জন্য সবসময় রেডি ছিল। তারা রেগুলার সাক্ষাৎ করত, একজন আরেকজনের সঙ্গে সবসময় অনুভব সাজেশন করত এবং আস্তে আস্তে করে ধনী হবার মেথডগুলিকে সবসময় জানার চেষ্টা করত। এটি একটি ছোট্ট সমূহ ছিল, কিন্তু এর এফেক্টটি অনেক বড় হতে যাচ্ছিল। আস্তে আস্তে এই খবরটি সম্পূর্ণ ব্যাবিলনের মধ্যে ছড়াতে শুরু করলো যে বানসির এবং কবির পয়সা প্রবন্ধের নতুন নিয়মটি লোকেদেরকে শেখাচ্ছে। লোকেরা তাদের কাছে সাজেশন নিতে সবসময় আসা শুরু করে দিল। প্রথমে কিছু কিছু লোকেরা তারপরে হাসতো, কিন্তু আস্তে আস্তে সেটা দেখলো যেসব লোকেরা তার সাজেশনটির পালন করছিল তারা সত্যি আর্থিক রূপে অনেক স্ট্রং সবসময় হয়ে যাচ্ছিল। তাহলে তারাও শেখার জন্য ওই জায়গায় আসতে শুরু করলো। সময় ওই জায়গায় ব্যতীত হতে লাগলো। এবার বানসির এবং কবির শুধুমাত্র নিজের পয়সাটিকেই বাড়াচ্ছিল না, আসলে অন্যদেরকে ওই জায়গায় শেখাচ্ছিল যে সঠিক অভ্যাস করে এবং পালন করে যে কোনো ব্যক্তি গরিব থেকে ধনীর দিকে বাড়তে পারে। উনি দেখলো যেসব লোকেরা নিজের আমদানির 10% ওই জায়গায় সেভিং করতে শুরু করে দিল, তাদের বিত্তীয় স্থিতির মধ্যে অনেক চেঞ্জেস দেখা গেল, সুধার আসতে লাগলো। যেসব লোকেরা ধার থেকে বাইরে বের হওয়ার কিছু প্ল্যানিং করছিল, তারা আস্তে আস্তে ওই জায়গায় ধার মুক্ত হওয়া শুরু করলো। যেসব লোকেরা নিজের আমদানিটি বাড়ানোর জন্য নতুন টেকনিকটি শেখা শুরু করে দিল, তারা আগের থেকে আরও বেটার স্থিতিতে চলে আসলো। যখন একদিন আরকাদ শহরের প্রমুখ বাজার থেকে ওই জায়গায় যাচ্ছিল, তখন সে এটি দেখলো যে লোক বানসির এবং কবির ব্যাপারে সবসময়ের জন্য চর্চা করছে। সে এটি দেখে খুব খুশি হলো যে তার শেখানো কথাগুলি এখন শুধুমাত্র বানসির এবং কবির পর্যন্তই সীমিত নয়, আসলে সম্পূর্ণ ব্যাবিলনের মধ্যে কথাগুলি ছড়ানো শুরু করে দিল। সে দুজনকে ডাকলো এবং এ কথাটি বলল যে এবার শুধুমাত্র তুমি ধনী হবার রাস্তাতেই নও, আসলে তুমি আরেকটি বড় জিনিস প্রাপ্ত করে ফেলেছ। তুমি জ্ঞানটিকে আরও আগে বাড়ানোর কাজটি শুরু করে দিয়েছ। এটি আসলে একটি সমৃদ্ধি। বানসির এবং কবির ওই জায়গায় হাসলো, আর সে এটি জানতো যে ধনী হবা শুধুমাত্র সোনা এবং চাঁদির থেকেই নয়, আসলে জ্ঞান, অনুশাসন এবং সঠিক অভ্যাসের কারণেই আসে। সে নিজেকেই পরিবর্তন করেছিল না, আসলে নিজের আশেপাশের লোকেদের থেকেও আর্থিক রূপে সবসময় স্ট্রং করে দিয়েছিল। সে এখন শুধুমাত্র বড়লোকই ছিল না, আসলে ব্যাবিলনের সবথেকে বুদ্ধিমান এবং সম্মানিত লোকের মধ্যে কাউন্ট হতো। সময় ওই জায়গায় ব্যতীত হতে লাগলো এবং বানসির তথা কবির প্রতিষ্ঠাটি সম্পূর্ণ ব্যাবিলনের মধ্যে ওই জায়গায় ছড়িয়ে গিয়েছিল। এবার সে শুধুমাত্র রথ নির্মাতা এবং সঙ্গীতকার মোটেই ছিল না, সে এরকম ধরনের লোক একজন হয়ে গিয়েছিল যে অন্যদেরকে দরিদ্র থেকে বাইরে বের হওয়ার কিছু রাস্তা সবসময়ের জন্য দেখাতো। তার শিক্ষাটিকে আপন করা লোকেরা অনেক পরিমাণে অনেক বেশি সমৃদ্ধ হয়ে গিয়েছিল। কিছু লোকেরা তো নিজের ছোট ব্যবসাটি ওই জায়গায় শুরু করেছিল, কিছু তো নিজের খরচাটিকে ওই জায়গায় সামলাতে শুরু করে দিয়েছিল এবং কিছু তো নিজের আমদানির নতুন স্রোতটি ওই জায়গায় খুঁজে বের করেছিল। ব্যাবিলনের মধ্যে পরিবর্তন অনেক বেশি দেখা গিয়েছিল এবং এর শ্রেয়টি ওইসব সিদ্ধান্তর পরে যায় যেটি আরকাদের কাছ থেকে তারা শিখেছিল। একদিন শহরের একজন যুবক ব্যাপারী নাদিন বানসিরের কাছে এসেছিল। সে খুব দুঃখে ছিল, আর সে কথাটি বলল যে সে খুব পরিশ্রম করে একটি ব্যবসা শুরু করেছিল, কিন্তু কিছু ভুল নির্ধারণার কারণে সে খুব ভারী পরিমাণে ক্ষতিতে চলে গিয়েছিল। সে বানসিরকে এই কথাটি বলেছিল যে আমি শুনেছি তুমি ব্যাবিলনের মধ্যে নিজের লাইফটি পরিবর্তন করেছ এবং অন্যদেরকেও এটি শেখাচ্ছ, কিন্তু আমার জন্য এটি অসম্ভব সবসময়ের জন্য মনে হয়। আমি খুব পরিশ্রম করেছি, কিন্তু তারপরও সব কিছু হারিয়ে ফেলেছি। এবার আমার কাছে কোনো কিছুই নেই। বানসির ওই জায়গায় হেসেছিল এবং এই কথাটি বলল যে তুমি কি ধনী হবার কিছু নিয়মগুলি সঠিকভাবে আপন করেছিলে? তুমি কি নিজের আমদানির প্রথম ভাগটি নিজের জন্য সেভিং করেছিলে? তুমি কি কোনো কিছু চিন্তাভাবনা না করে কি ইনভেস্ট করেছিলে? নাদিন ওই জায়গায় মাথাটি নিচে করে নিল। সে এটি চিন্তা করেছিল যে ব্যবসার মধ্যে খুব দ্রুত গতিতে লাভ উপার্জন করার এটি একটি মাত্র মেথড ছিল
এই কারণে সে নিজের সম্পূর্ণ পয়সাটি এরকম ধরনের সওদাতে লাগিয়ে দিয়েছিল যেটি সে মোটেই সঠিকভাবে বুঝেছিল না। কবি যে পাশে দাঁড়িয়েছিল সে আগে বেড়ে আসলো এবং বলল, তুমি ওই ভুলটি করেছো যেটি আমি আগে করেছিলাম। আমি একবার লোভ করে এসে নিজের পয়সাটি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি ওই জায়গায় হার মানিনি। আমি পুনরায় ওই জায়গায় সেভিং শুরু করলাম এবং সঠিক ইনভেস্ট করলাম এবং আস্তে আস্তে করে নিজের স্থিতিকে চেঞ্জ করলাম। বড়লোক হওয়া রাতের মধ্যে হয় না, এটি ধৈর্য এবং অনুশাসনের কারণেই আসে। নাদিন কবির কথাটি ওই জায়গায় বুঝতে শুরু করলো। সে এটি নির্ধারণ নিল যে সে নিজের ভুল থেকে শিখবে এবং তারপরে সে পুনরায় স্টার্ট করবে। সে বানসিরকে এবং কবির কথাটি এবং তার সিদ্ধান্তটিকে পালন করাটি শুরু করে দিল। নিজের উপার্জনের প্রথম ভাগটি ওই জায়গায় সেভিং করা, খরচাটিকে সীমিত করা এবং ইনভেস্ট করার আগে ভালো করে সব কিছু বুঝে নেওয়া। কিছু মাসের মধ্যে সে তার স্ত্রী আর থেকে অনেক বেশি ভালো হয়ে গেল। সে নিজের ব্যবসাটিকে ওই জায়গায় সামলাচ্ছিলই না, আসলে আস্তে আস্তে লাভও ওই জায়গায় উপার্জন করছিল। এই ঘটনার পরে বানসির এবং কবির এটি অনুভব করলো যে পয়সা এবং ধনী হওয়ার আসল রহস্য শুধুমাত্র পয়সা উপার্জন করার মধ্যেই নয়, আসলে সঠিক মানসিকতা আপন করার মধ্যে রয়েছে। অনেক লোকেরা পয়সা উপার্জন করে এবং সঠিক দিশাতে স্টেপ না ওঠানোর কারণে তারা সবসময়ের জন্য আর্থিক সমস্যার মধ্যে থাকে। আরকাত তাদেরকে যে জ্ঞানটি দিয়েছিল ওটি শুধুমাত্র কিছু নিয়মের সেট মোটেই ছিল না, আসলে এটি একটি নতুন চিন্তা ছিল, একটি নতুন লাইফস্টাইল ছিল। আস্তে আস্তে করে ব্যাবিলনে অনেক লোকেরা তাদের এই চিন্তাটি আপন করতে শুরু করলো। তারা শুধুমাত্র পয়সাটিকে সামলানোই নয়, আসলে নিজের পরিবার এবং আগামী আসা স্টেপ এবং লোকেদের জন্য আর্থিক সুরক্ষা তৈরি করার জন্য সবসময় চিন্তা করছিল। বানসির এবং কবির এটি দেখেছিল যে তাদের ছোট একটি চেষ্টা এবার সম্পূর্ণ শহরটিকে ওই জায়গায় প্রভাবিত করছে। একদিন যখন সে নিজের বন্ধুদের সঙ্গে এক জায়গায় বসেছিল, কবির এই কথাটি বলেছিল যে এবার কি চিন্তা করতে পারতো যে এক সময় এরকমও আসবে যখন লোকেরা আমাদের কাছ থেকে পয়সার কিছু নিয়ম শিখতে আসবে। বানসির ওই জায়গায় হেসে এই কথাটি বলল যে না, কিন্তু এবার আমি এটি বুঝে গেছি যে সমৃদ্ধির রহস্য শুধুমাত্র বড়লোক লোকেদের কাছে মোটেই থাকে না, এটি প্রত্যেক লোকেদের কাছে থাকে যেটা ধৈর্য, অনুশাসন এবং সঠিক অভ্যাসটি আপন করে এটি আপন করে নেয়। আরকাত যেসব পরিবর্তনগুলি সে দেখল সে খুব পরিমাণে খুশি ছিল। সে বানসির এবং কবিরকে ওই জায়গায় ডাকলো এবং বলল যে তোমরা দুইজনে একটি নতুন শুরু করেছো, তোমরা লোকেদেরকে পরিবর্তনই করনি, আসলে অনেক লোকেদেরকে দরিদ্র থেকে বের হওয়ার কিছু রাস্তা দেখিয়েছ। এটি সঠিক একটি সমৃদ্ধি যেটি আপনার জ্ঞান সম্পূর্ণ সমাজকে একটি লাভ সবসময় পৌঁছয়। এবার বানসির এবং কবির শুধু নিজের জন্যই নয়, আসলে সম্পূর্ণ ব্যাবিলনের জন্য একটি প্রেরণাদায়ক হয়ে গিয়েছিল। তারা এটি জানতো যে ধনী হওয়া শুধুমাত্র পয়সা সংগ্রহ করা নয়, আসলে একটি দৃষ্টিকোণ, একটি এরকম ধরনের চিন্তা যেটি অনুশাসন, ধৈর্য এবং সঠিক নির্ণয়ের পরে সবসময়ের জন্য বিকশিত হয়। এবার তারা শুধুমাত্র নিজে থেকেই ধনী ছিল না, আসলে তারা নিজের চারিদিকে অনেক সমৃদ্ধি ওই জায়গায় ছড়িয়ে দিয়েছিল। কিছু বছরের মধ্যে বানসির এবং কবির শুধুমাত্র ব্যাবিলনের সমৃদ্ধ নাগরিকই নয়, আসলে প্রেরণার প্রতীক হয়ে গিয়েছিল। তারা নিজের লাইফটিকে ধনীর কিছু নিয়ম ওই জায়গায় আপন করেছিল এবং তারপর এই নিয়মটি অন্যদের পর্যন্ত পৌঁছেছিল। এবার সম্পূর্ণ ব্যাবিলনের মধ্যে তাদের নাম সম্মানের সঙ্গে সবসময় নেওয়া হতো, যেটি যারা যে সময় সংঘর্ষ করছিল তারা এবার আর্থিক রূপে অনেক স্ট্রং হয়ে গিয়েছিল। সেসব লোকেরা যারা আগে নিজের আমদানিটিকে সম্পূর্ণভাবে খরচা করে দিত, এবার তারা নিজের ইনকামটিকে সঠিক দিশাতে লাগাতে শুরু করে দিল। কিন্তু বানসির এবং কবিরের জন্য এই জার্নিটি ওই জায়গায় মোটেই শেষ হয়েছিল না। তারা এটি জানতো যে পয়সার এই নিয়মটি শুধুমাত্র ব্যাবিলন পর্যন্ত সীমিত মোটেই ছিল না। যদি এই জ্ঞানটি লোকেদের পর্যন্ত সঠিকভাবে পৌঁছে যায় তাহলে আগামী আসা স্টেপটিও এটির লাভ সবসময়ের জন্য উঠাতে পারবে। তারা এই জ্ঞানটিকে বই এবং কথার রূপে সবসময় সংকলিত করার একটি বিচলিত করলো, যেন যখন তারা থাকবে না তখনও এই জ্ঞানটির জন্য জীবিত থাকে এবং লোকেদের লাইফটির জন্য সবসময়ের জন্য পরিবর্তন করতেই থাকে। একদিন যখন সে আরকাতের সঙ্গে এক জায়গায় বসেছিল তখন তার কাছে কথাটি শুনল যে আমরা এই নিয়মটিকে আপন করেছি এবং নিজের লাইফটিকে পরিবর্তন করেছি, কিন্তু এই জ্ঞানটিকে আগেও ছড়াতে থাকবে। আরকাত হেসে বলল যে সঠিক জ্ঞান কোনো সময়ের জন্য মারা যায় না, এটি সব দিন আগে বাড়তেই থাকে, কারণ যারা এটিকে আপন করে তারা এটিকে আরও অন্যদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে।
বনসির এবং কবির এটি নির্ধারণা নিল যে তারা বেবিলনের যুবকদেরকেও এই শিক্ষার সঙ্গে সবসময়ের জন্য অবগত করাবে। সে ছোট ছোট সমূহ তৈরি করলো, যে জায়গায় পয়সা ইনকাম করা, সেভিং করা এবং সঠিক ইনভেস্ট করা এবং সঠিক নির্ণয় নেবার টেকনিকটি শেখাতে শুরু করলো। যুবকরা তার কথাটি খুব মনোযোগ দিয়ে শুনতো এবং আস্তে আস্তে এই জ্ঞানটিকে নিজের লাইফে সবসময় লাগু করতে শুরু করলো। এবার বেবিলনের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখা গেল। লোকেরা শুধুমাত্র পয়সা উপার্জন করার ব্যাপারেই নয়, আসলে এটিকে সঠিকভাবে বাড়ানো এবং সেভিং করার ব্যাপারও সবসময় চিন্তা করতে শুরু করে দিল। সময়ের সঙ্গে সঙ্গে বানসির এবং কবিরও অনেক বয়স্ক হয়ে গিয়েছিল, কিন্তু তাদের শিক্ষাটি কোনো দিন পুরনো হয়নি। বেবিলন এবার আগের থেকে বেশি সমৃদ্ধ হয়ে গিয়েছিল। বাজারে আগের তুলনায় অনেক বেশি ব্যবসা সবসময়ের জন্য হচ্ছিল। নতুন ব্যবসা ওই জায়গায় ওপেন হচ্ছিল এবং লোকেরা ধার থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবন ব্যতীত করতে শুরু করে দিয়েছিল। এটি বানসির এবং কবিরের কারণে সম্ভব হয়েছিল। যখন বানসি নিজের ঘরের একটু পিছনে ছিল, তখন সে নিজের চোখের সামনের ব্যতীত জিন্দিগি এবং লাইফটিকে দেখেছিল। যখন সে নিজের আমদানিটি কম পড়ত, তখন সে গরিবের বোঝের মধ্যে যখন প্রেসারে ছিল, তখন সে তারপরে সেই দিনও সে দেখেছে যখন সে আরকাতের কাছ থেকে পয়সার রহস্যটি ওই জায়গায় শিখেছিল। যখন সে কবির সঙ্গে সাক্ষাৎ হয়ে নিজের লাইফটিকে পরিবর্তন করেছিল এবং সে অন্যদেরকেও এই শিক্ষাটি দিতে শুরু করে দিয়েছিল। কবিরও ওই জায়গায় বসেছিল আর সে বানসিরের দিকে দেখেছিল। দুজন একজন আরেকজনের চোখে সেই চমকটি দেখেছিল যেটি বছর পর বছর আগে ছিল। যখন সে প্রথমবার ধনী হবার একটি সংকল্প নিয়েছিল, তখন কবির ওই জায়গায় হেসে এই কথাটি বলেছিল যে আমরা যে লাইফটিকে পরিবর্তন করার যে স্বপ্নটি দেখেছি, ওটি শুধুমাত্র আমাদের ভাগ্যটি পরিবর্তন করেনি, আসলে সম্পূর্ণ বেবিলনের ছবিটি পরিবর্তন করে রেখে দিয়েছে। বানসির ওই জায়গায় মাথা নাড়ালো এবং বলল, হ্যাঁ, আর এটি শুধুমাত্র একটি শুরু ছিল। যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানটি আগে বাড়তেই থাকবে, যতক্ষণ পর্যন্ত লোকেরা এটিকে আপন করবে, ততক্ষণ পর্যন্ত বেবিলনের সমৃদ্ধি ওই জায়গায় বেড়ে যাবে। সময় ওই জায়গায় পাস হতে থাকলো, কিন্তু বানসির তথা কবিরের কথাটি বেবিলনের প্রত্যেক ঘরে সবসময় শুনানো হলো। তাদের শিক্ষাটি বইতে লেখা হলো এবং তাদের বিচারটিকে আগের পিঢ়ি পর্যন্ত পৌঁছানো হলো। আর তারা শুধুমাত্র তারা এই দুনিয়া থেকে চলে গেলে কি হবে, কিন্তু তাদের জ্ঞানটি, ওদের শিক্ষাটি এবং তাদের দ্বারা শেখানো নিয়মগুলি সবসময়ের জন্য একটি অমর হয়ে গেল। আর আজকের সময়েও যখন লোকেরা বেবিলনের ধনী হবার সে রহস্যের ব্যাপারে আলোচনা করে, তখন বানসির এবং কবিরের নামটি খুব সম্মানের সঙ্গে নেওয়া হয়। তাদের কথাটি আজ পর্যন্ত আমাদেরকে এটি শেখায় যে দরিদ্র থাকা কোনো স্থায়ী জিনিস না, এটি একটি ভুল অভ্যাস এবং ভুল কিছু চিন্তার কিছু পরিণাম থাকে। যদি কোনো ব্যক্তি নিজের আমদানিটিকে সঠিকভাবে ব্যবহার করা শুরু করে দেয়, যদি তারা সে অনুশাসন এবং ধৈর্যের সঙ্গে কাজ করে, তাহলে তারাও কবির এবং বানসিরের মতো নিজের ভাগ্যটি পরিবর্তন করতে পারবে। এবং এই শিক্ষার সঙ্গেই এই কথাটি আমাদেরকে এই কথাটি ছেড়ে দিয়ে যায়, একটি ইম্পর্টেন্ট সন্দেশ এবং মেসেজ দিয়ে যায়। পয়সা উপার্জন করা একটি টেকনিক, কিন্তু ওইটিকে সামলে রাখা এবং একটি বাড়ানো একটি বিজ্ঞান, এবং যে এই বিজ্ঞানটিকে শিখে যায় সে কোনো দিন দরিদ্র থাকে না। পয়সার প্রবন্ধন এবং ধনী হবার টেকনিকটি, স্কিলটি শুধুমাত্র পয়সায় উপার্জন করা সীমিতই নয়, আসলে এটি একটি চিন্তা, একটি লাইফ স্টাইল। যে ব্যক্তি এই চিন্তাটিকে সবসময় আপন করে নেয়, সে কোনো দিন গরিব মোটেই থাকতে পারে না। বানসির এবং কবির এই কথাটি শুধুমাত্র দুই বন্ধুর কাহিনী এবং কথা মোটেই নয়, এটি ওইসব লোকেদের একটি শিক্ষা যারা আর্থিক সংঘর্ষের সম্মুখীন সবসময়ের জন্য হচ্ছে। বেবিলনের এই দুইজন সাধারণ লোকেরা নিজের লাইফের ভিতরে যা যা পরিবর্তন করেছে, এটি আমাদেরকে প্রমাণিত করে দেয় যে কোনো ব্যক্তি সে যে কোনো পরিস্থিতির মধ্যে থাকলে কি হবে। যদি তারা সঠিক প্ল্যানিং আপন করে, তাহলে নিজের বিত্তীয় স্থিতিটিকে ওই জায়গায় পরিবর্তন করতে পারবে। তাদের কথাটি আমাদেরকে এটি শেখায় যে পয়সা শুধুমাত্র ওইসব লোকেদের কাছে মোটেই থাকে না যারা বেশি পরিমাণে উপার্জন করে, আসলে ওইসব লোকেদের কাছে সবসময় থাকে যারা এটিকে সঠিকভাবে প্রবন্ধিত করতে জানে। পয়সার প্রথম নিয়ম এটি যে আমাদের উপার্জনের এক ভাগ সবসময়ের জন্য নিজের জন্য সেভিং করা উচিত। এই নিয়মটি যত সহজ মনে হয়, অতই প্রভাবশালী মনে হয়। যেসব লোকেরা নিজের সম্পূর্ণ ইনকামটি খরচা করে দেয়, তারা কোনো দিন আর্থিক রূপে স্বাধীনতা পাবেই না। বানসির এবং কবির
এই নিয়মটিকে আপন করেছে এবং আস্তে আস্তে করে তারা শুধুমাত্র ধার থেকেই মুক্ত হয়নি, আসলে নিজের আমদানিটিকেও ওই জায়গায় কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে ফেলেছে। দ্বিতীয় নিয়ম এই কথাটি বলে যে পয়সাটিকে সঠিকভাবে ইনভেস্ট করা সবসময় উচিত। শুধুমাত্র পয়সা সেভিং করাই কাফি মোটেই হয় না, এটিকে সঠিক জায়গাতে লাগানো খুবই নেসেসিটি। ব্যাবিলনের এই দু বন্ধু শুরুতে এই ভুলটিকে সবসময় করে ফেলেছিল, কিন্তু নেক্সট যখন তারা বুদ্ধিমানের সঙ্গে নিজের পয়সাটিকে সঠিক জায়গায় লাগিয়েছিল তখন তাদের লাইফটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। তৃতীয় সবথেকে ইম্পর্টেন্ট নিয়ম এটি যে কোনো কিছু চিন্তা না করে কিছু না বুঝে খরচা করা মোটেই উচিত নয়। নিজের ইচ্ছাটিকে পরিপূর্ণ করার জন্য কোনো আননেসেসারি জিনিসের পরে পয়সা খরচা সবসময় করে ফেলানো এবং তারপরে তারা সবসময়ের জন্য পস্তায়। যদি খরচাটিকে নিয়ন্ত্রিত করা যায় এবং প্রত্যেক পয়সার একটি হিসাব রাখা হয় তাহলে আর্থিক সমস্যা থেকে সবসময়ের জন্য আমরা বাঁচতে পারি। এইসব নিয়মগুলিকে আপন করে বানসির এবং কবির নিজের লাভ এবং ভাগ্যটিকে তারা নিজেই লিখেছে। তারা এটি প্রমাণ করে দিয়েছিল যে ধনী হওয়া কোনো রহস্য মোটেই নয়, আসলে এটি একটি সঠিক অভ্যাস এবং সঠিক চিন্তার একটি ফল। যদি তারা এই দুজন কোনো সময় দরিদ্রের সঙ্গে সম্মুখীন হয়েছিল, তারা যদি নিজের অবস্থা পরিবর্তন করতে পারে তাহলে যে কোনো ব্যক্তি এই কাজটি করতে পারে। আজকের সময় দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের কথা এবং লোকেদেরকে সবসময় প্রেরিত করছে। এই বইটি শুধুমাত্র একটি ইন্টারেস্টিং কথা নয়, আসলে এটি একটি বড়লোক হবার সিদ্ধান্তর একটি অদ্ভুত খাজানা। যদি আপনিও নিজের আর্থিক অবস্থাটিকে আরও ভালো করতে চান তাহলে এই বইটিকে অবশ্যই আপনি পড়বেন। আর যদি এই বইটি আপনি কিনতে চান তাহলে আপনারা কিনতেও পারেন, আর এই বইটি পড়ে আপনি অনমূল জ্ঞানটিকে নিতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন, যেন এইরকম ধরনের জ্ঞানের জিনিস এবং প্রেরণাদায়ক জ্ঞানবর্ধক সামগ্রী যেন সবসময় পান। লাইক করুন, কমেন্ট করুন এবং এই ভিডিওটিকে ওই সব লোকেদের সঙ্গে শেয়ার করুন যারা নিজের লাইফের ভেতরে আর্থিক সফলতা প্রাপ্ত সবসময় করতে চায়। মনে করে রাখেন যে পয়সা শুধুমাত্র তাদের কাছেই আসে যারা এটিকে পাওয়ার জন্য সবসময়ের জন্য তৈরি থাকে, এটিকে যারা সেভিং করে রাখে এবং এটিকে সঠিক ডাইরেকশানে নিয়ে যাবার একটি মেথড জানে। পয়সা শুধুমাত্র পরিশ্রমের সঙ্গে নয়, আসলে বুদ্ধিমানের সঙ্গে সামলালে আসে।